গুড আফটারনুন ফ্রেন্ডস, থটস অফ জাসিমাতে সবাইকে স্বাগতম। এই যে তিলোত্তমার ঘটনাটা, আমরা প্রথমে ভাবছি আমাদের টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, এত আমরা যেভাবে খবর শুনি, আমরা যেভাবে মানে যে কোনো চোর ধরতে বলো, দুষ্কৃতীদের ধরতে বলো, এখন আমাদের টেকনোলজি, এই যে টেকনোলজি, তারপরে হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা, তারপরে টাওয়ার লোকেশন ট্র্যাক, যেগুলোকে বলে সিসিটিভি ফুটেজ, এখন নিরাপত্তাটা কিন্তু মানুষ অনেক বেশি পায় আগের তুলনায়। তারপরেও এত বড় একটা রহস্যময় ঘটনা ঘটে গেল, তার কিছুই খোঁজ পাওয়া যাবে না। তাহলে সত্যি কি তিলোত্তমা বিচার পাবে না? এই যে আমরা আমরা সবাই বিচার পাবে না, বিচার পাবে না করে চিৎকার করে গেছে, এবং কিছু সময়ের মধ্যে মনে হচ্ছিল যেন সত্যি মনে হয় তিলোত্তমার বিচার আর পাবে না। কি করে পাবে? সমস্ত যারা বিচার দেওয়ার কথা তারাই সমস্ত এভিডেন্সগুলোকে নষ্ট করে দিয়েছে। তাহলে মনে হয় সত্যি করে আর বিচার পাবে না তিলোত্তমা। এটা আমরা ভাবছিলাম, কিন্তু এটা আমাদের ভাবা ভুল। এই যে সীমা পাহুজা, সন্দীপ, সন্দীপ, সঞ্জয়, তারপরে হচ্ছে অভিজিৎ মণ্ডল, আরজি করের সমস্ত ঘটনার সমস্ত কিছুর মোড় 1 মিনিটে 1 নিমেষে পাল্টে দিল এই সীমা পাহুজা। এই সীমা পাহুজা সন্দেহ প্রথম দিন থেকেই সন্দীপ ঘোষের প্রতি ছিল, কিন্তু এর ভেতরে অনেক বড় বড় মাথা আছে। সেই মাথাগুলো কারা এবং কে, কাদের জন্যে, মানে কার পাওয়ারে এ এতটা পাওয়ারফুল হয়েছে? কি করে একটা হসপিটালের ভেতরে এত রকম দুর্নীতি কাজ চালাতে পারে? তারপরেও ধরা পড়েনি, তারপরেও তার অভিযোগ দায়ের হয়নি কেন? এই যে শুরু থেকে সন্দীপ ঘোষই কিন্তু রাডারে ছিল। শুরুর দিন থেকে কিন্তু সন্দীপ ঘোষ রাডারে ঘুরছিল। আর সঞ্জয়কে জাস্ট ফর একটা মোহরা করে প্রথম দিন কেমন যেন প্রথম দিনই সমস্ত রহস্য একদম মানে হয়ে গেছিলো। প্রথম দিনই ঘটনার দিনই ঘটনাস্থলে ক্রিমিনালকেও খুঁজে পাওয়া হয়ে গেছিলো, এবং সেই ক্রিমিনালকে ফাঁসি দেবে সেই অবধিও সমস্ত রেডি হয়ে গেছিলো। সেখান থেকে তিলে তিলে ধীরে ধীরে কিভাবে সমস্ত এভিডেন্স মুছে দেওয়ার পরেও এরপরেও ধরা পড়ছে কি করে? যাই হোক, কী সন্দেহের বশে কালকে অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলো, এবং অভিজিৎ মণ্ডল কি স্বীকার করে নিল। সাথে সন্দীপের ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ চলছে। সন্দীপের ড্রাইভারও সব কিছু স্বীকার করে নিয়েছে। কী স্বীকার করেছে? এবং সন্দীপ ঘোষ কতটা নোংরা, কতটা নোংরা, তার বলে না যত পাতা খুলবে, মানে পেছনের পাতা, সামনে তো আমরা দেখতেই পাচ্ছি, পেছনের ইতিহাস সন্দীপ ঘোষের যত খোলা হচ্ছে তত সন্দীপ ঘোষের একটা ভয়ানক রূপ সকলের সামনে বেরিয়ে আসছে। কতটা নোংরা, কতটা নোংরা, মানে প্রথমে যেটা আমরা জানতে পারছি, প্রথমে তিলোত্তমাকে মারা হয়েছে, মারার পর ওই লাশের উপর সেক্স র্যাকেট চলেছে। এটা একটা বিকৃত মস্তিষ্কের কাম, এবং এই বিকৃত মস্তিষ্ক এর একটা রোগ, এই একটা ভয়ঙ্কর রোগ, যে রোগটা যারা লাশ পায় না তারা তার উপরে কিছু বিকৃত করতে পারে না। এই রোগটা সঞ্জয়ের মধ্যেও আছে, এই রোগটা সন্দীপের মধ্যেও আছে। এবং যখন থেকে তিলোত্তমার এই ঘটনাটা হয়েছে তখন থেকে কিছু মানুষের সন্দেহ যে এই ঘটনাটা সন্দীপ ঘোষই করিয়েছে। তারা কারা? তো চলো বলি। বহরমপুরে যখন, মুর্শিদাবাদ যখন মেডিকেল কলেজে এই সন্দীপ ঘোষ ছিল, তখন সেখানে ফেসবুকে মাধ্যমে এই ইয়ে রূপান্তর কর্মীদের নাম্বার খুঁজত, এবং সেখানে সে 2-3টে রূপান্তর কর্মীর সঙ্গে যোগাযোগ হয়। তাদেরকে হসপিটালে বা তোমার হচ্ছে হোটেলে বা বাড়িতে যেখানেই হোক ও নিয়ে যেত। নিয়ে গিয়ে তাদের ওপর নোংরাভাবে, মানে কিভাবে ওর ওপরে অত্যাচার করতো ওই মেয়েগুলোর ওপরে, যারা রূপান্তরিত কর্মীদের ওপরে, সে মানে বলে বোঝানো যাবে না। বলছে খামচাতো, কামড়াতো, এবং বিভিন্ন অঙ্গ থেকে রক্ত বের করে দিত। হোটেল ভাড়া করে তাদের উপর অত্যাচার করতেন। একজনের সাথে নয়, প্রায় 3 জনের সাথে এই রকম ঘটনা ঘটে। এনার মানে সেক্স করার ধরন হচ্ছে কামড়ানো, রক্ত বের করা, মারা, খামচানো, এবং কষ্টদায়কভাবে সেক্স করতে ভালোবাসতেন এই সন্দীপ ঘোষ। মানে সুস্থ মানুষকে সুস্থভাবে এর সেক্স পছন্দ না, এর বিকৃত মস্তিষ্ক, এরা যে কোনো কাজকে বিকৃত করে করতে ভালোবাসে। এই যে সঞ্জয় জাস্ট ফর একটা মোহরা। সঞ্জয়কে লাশের পর সমস্ত এরা কাজ ছেড়ে নেওয়ার পর তারপর সঞ্জয়কে দিয়ে বলেছে, যা তুই মাল রেখে দিয়েছি, যা তুই এটা করে না। এবং তার আগে এর ভেতরে কিন্তু শুধু সন্দীপ ঘোষ আর সঞ্জয় নয়, আরও 4খানা ডাক্তার জড়িত আছে।
এই যে সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশনকে ট্র্যাক করে পাওয়া গেছে। এই টাওয়ার লোকেশনটা প্রথমে বলছি, সন্দীপ ঘোষের ভোর 3টে অবধি বারুইপুরে ছিল একটা হসপিটালে, মানে বাচ্চাদের শিশু হসপিটালে, সেখানটায় ও টাওয়ার লোকেশন বলছে। তারপরে বারুইপুর থেকে তারপর 4টে থেকে সকাল 6টা অবধি আরজিকর সেখানে ছিল। এবার তোমার এই রহস্যটা ভেদ করবে কি করে সিবিআই? তার জন্যে জেরা করা হলো সন্দীপ ঘোষের ড্রাইভারকে। ড্রাইভারকে জেরা করার পর ড্রাইভার প্রথমে বলেছিল যে আমাকে সকাল 6টায় ফোন করা হয়। এইবার যখন একটু কষে, একটু ড্রাইভারকে একটু বেশ তালা চাবিটা একটু বেশি জোরে কষে দিল, তখন ড্রাইভারের মুখ থেকে পরপর পরপর করে সমস্ত সত্যিটাই বেরিয়ে এলো। নাকি সন্দীপ ঘোষ তার ড্রাইভারকে ফোন করেছে ভোর 3টের সময়। ভোর 3টের সময় ফোন করে ড্রাইভারকে, তারপর ড্রাইভার বাড়ি যায়। তাহলে টাওয়ার লোকেশন বারুইপুর 3টে অবধি দেখাচ্ছে কেন? তার মানে কীভাবে ওরা সারা রাত ধরে চালাকি করে গেছে, যে কীভাবে এই বিষয়টাকে, এই মৃত্যুটাকে কোনো মতে যেন ওরা রাডারে না আসে, ওদেরকে ধরতে না পারে, সেই কারণে 3টের সময় কিন্তু ওই ইয়েতে সময় কাটায়। কোথায়? বারুইপুর হসপিটালে ও টাওয়ার পাওয়া যায়। এই যে 3টের সময় যখন ড্রাইভারকে ফোন করে, তখন ড্রাইভার বাড়ি গিয়েছিল, কিন্তু বাড়ি যাওয়ার পর কি ড্রাইভার ওখানে নিশ্চয়ই পায়নি, কারণ যদি সন্দীপ ঘোষ থাকে তোমার বারুইপুর হসপিটালের কাছে, তাহলে বাড়িতে তো আর নিশ্চয়ই পাবে না। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পর সেখান থেকে ওই তোমার সন্দীপ ঘোষকে বাড়ি থেকে দেখো বিস্কুট আমাকে ভিডিও করতে দেয় না। তো যে তারপর বাড়ি থেকে নিয়ে আরজিকর হসপিটালে যায়। 4:10 থেকে সন্দীপ ঘোষ উপস্থিত ছিল। 4:10 থেকে প্রায় ভোর 6:20 পর্যন্ত আরজিকরেই ছিল সন্দীপ ঘোষ, এবং 7টার সময় ফিরে আসে বাড়ি। তার মানে দেখো কিভাবে প্রত্যেকটা লোকেশন ও ইচ্ছাকৃত, যাতে ওকে কোনো মতে ফোনের টাওয়ারে বা লোকেশন ট্র্যাক করে যেন ওকে না ধরতে পারে, সেই কারণে ও এতটা চালাকি করেছিল যে ও প্রথমে রাত 3টের সময় ওখান থেকে ও বেরিয়ে ও ছিল বারুইপুর শিশু হসপিটালে, সেখানে প্র্যাকটিসের জন্যে। তাহলে কি ঘটনাটা 3টের আগেই ঘটে গেছিল? না, ঘটনাটা ওরা সবাই প্রস্তুতি নিচ্ছিল যে এই ঘটনাটা ঘটবে, এবং এই ঘটনাটা ঘটার পর, তার মানে এরা ঘটনাটা ঘটাবে, এরা আগে থেকেই প্রি প্ল্যান করে রেখেছিল। সেই কারণে মানে ওর ফোন, ও চলে গেল বারুইপুর হসপিটালে 3টে থেকে ওখানে ছিল। তারপর ওখানের থেকেই ফোন করলো ড্রাইভারকে বললো বাড়ি আসতে। বাড়ি যখন ড্রাইভার এসেছে, নিশ্চয়ই বাড়িতে সে পায়নি, সেখান থেকে এলো বারুইপুর থেকে কিন্তু নিয়ে সন্দীপ ঘোষকে ঢুকেছে 4:10 হসপিটালে। 4:10 থেকে সকাল 6:20 পর্যন্ত সন্দীপ ঘোষ হসপিটালেই ছিল। তার মানে 4:10 থেকে 6:20 মধ্যেই এই সমস্ত কাম তামাম হয়েছে, না কাম তামাম অনেক আগে হয়েছে? কারণ রাত 2টোর সময় একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিল, যেই পেশেন্টকে কিন্তু পেশেন্ট ভর্তি হওয়ার সময় কিন্তু এই ডাক্তার অন ডিউটি থাকা সত্ত্বেও কেউ এই ডাক্তারকে খোঁজেনি বা ডাকেনি, আমাদের তিলোত্তমার। কেন? তারপরে সেই রাতে একটা অজানা একটা ডাক্তার, যে অন্য কোথাকার ডাক্তার, একটা নার্স বয়ান দিয়েছিল, সে একটা এমার্জেন্সি পেশেন্টকে ব্লাড দিচ্ছিল, এবং সে বলছিল ব্লাডটা কখন দিচ্ছিল, প্রায় 1:30-2টোর দিকে, এবং বলছিল 10টার সময় ফ্রিজের কাছে ব্লাডের ওই ফ্রিজের কাছে ওই জুনিয়র ডাক্তারকে দেখতে পাওয়া যায়। সেখানটায় নার্সটা জিজ্ঞেস করে আপনি কি চাইছেন? উনি বললো যে এখানটায় আমি ব্লাড দেবো বা ব্লাড বের করছি, এবং ঠান্ডা ব্লাড দেওয়া যায় না বলে সেই ব্লাডটাকে বের করে রেখেছে। 10টা থেকে 11টা, 11:30 নাগাদ আবার এসেছে, কিন্তু ব্লাডটা দিয়েছে প্রায় 12টা কি 1টা নাগাদ, এবং ব্লাডটা যখন দিয়েছে 11টা, 11:30 নাগাদ ব্লাডটা দেওয়ার পর আবার 1টা 1:30 নাগাদ দেখতে এসেছে। দেখতে আসার পর তখন ওই নার্সরা দেখছে ইনি তো জুনিয়র ডাক্তার বা অন্য কোথাকার ডাক্তার, উনি চেনে না বলে নামও জিজ্ঞেস করেছিল যে আপনার নাম কি? সেখানটায় এই ডাক্তার নাম বলতে ইচ্ছুক হয়নি বা নাম বলেনি। তারপর কি দেখা গেল, সেই ডাক্তার ওই নার্সকে বলছে এনার রক্তটা কমপ্লিট হয়ে গেলে, দেয়া কমপ্লিট হয়ে গেলে আমি স্নানে যাব, কারণ আমার সারা গায়ে রক্ত লেগে গেছে। সেখানে নার্সটা কিন্তু বয়ান দিয়েছে সিবিআইয়ের কাছে যে রক্ত লেগে গেছে, কিন্তু তার গায়ে আমি রক্ত দেখিনি। সে প্রায় 1 থেকে 2 হাত দূরেই, উনি আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনার গায়ে কোনো রকমের কোনো রক্ত
আমি দেখিনি। তো সেই রাতেই কিন্তু তাহলে কি আমরা ভাববো ওই রক্ত ব্লাড দিচ্ছে বা তার আগে কি পরে বা রক্ত দিয়ে আসার মাঝে যে সব দিকে খেয়াল রাখছে এই জুনিয়র ডাক্তারটা আর তার মিডিলেই এই ভয়ঙ্কর কাজটা হচ্ছে? যাই হোক সেই রাতে সেই সময় এই ভয়ঙ্কর ঘটনাটা কি তাহলে ১২টা থেকে ১টা ১:৩০টার মধ্যেই হয়েছে? নাকি ভোরবেলায় এই ৩টে কি ৪টের দিকে ৩টে থেকে ৪টের মধ্যে এই কাজটাকে কমপ্লিট করা হয়েছে? ৩টে থেকে ৪টের মধ্যে যদি কমপ্লিট করা হয় সেই সময় সন্দীপ ঘোষ কিন্তু হসপিটাল আরজিকর হসপিটাল থেকে দূরে ছিল। তাহলে কি সন্দীপ ঘোষ এই মেয়েটিকে মারার দায়িত্ব ওই ৪টে জুনিয়র ডাক্তারের হাতেই সঁপে দিয়ে গেছিল? যে তোরা মেরে ফেল, তারপর আসছি। তারপর ওর লাশকে সামনে রেখে ওখানটায় ওরা পার্টি করেছে। হ্যাঁ, এইবার তোমরা ঠিকই ধরেছ। কারণ কামটা তামাম করেছে এই জুনিয়র ডাক্তাররা। আর সন্দীপ ঘোষ নিজেকে বেকসুর বা সেফ রাখার জন্যে উনি সেই সময় বারুইপুর স্টেশনের নিকটবর্তী কাছেই হসপিটালটা স্টেশনের কাছাকাছি সেই শিশু হসপিটালে উনি সময় কাটাচ্ছিলেন। সেখান থেকে যখন কাজটা কমপ্লিট হয়েছে তখন ড্রাইভারকে ফোন করেছে, ড্রাইভার গিয়ে সন্দীপ ঘোষকে ওখান থেকে তুলে আরজিকর হসপিটালে নামিয়েছে। সেখানে 4:10 থেকে 6:20 অবধি পার্টি চলেছে, ডিসকাস হয়েছে এবং প্ল্যানিং করা হয়েছে এই লাশটার ঠিকানা কিভাবে লাগানো হবে এবং এই লাশটাকে তার বাড়ির লোকের কাছে সুসাইড বলে কিভাবে প্রিটেন্ড করা হবে। এবং এর ভেতরে জানা যাচ্ছে আইপিএস অফিসার আর এই রাজনৈতিক কোনো মানুষের যোগাযোগ আছে। কোনো রাজনৈতিক লেভেলের লোক আর আইপিএস অফিসার এর ভেতরে জড়িত। এগুলো সন্দেহ করা হচ্ছে। এমনকি তোমার এরা যে প্রত্যেকটা সময় যে এদের যে সিম কার্ড, এদের যে সরকারি ফোন ইউজ করা ছাড়াও এরা প্রত্যেকে যে সিম কার্ডগুলো ইউজ করতো সেগুলোকেও কিন্তু রাডারে নেওয়া হয়েছে। কিন্তু জানা যাচ্ছে এর ভেতরে একটা বিদেশি সিম কার্ডও ব্যবহার করা হয়েছে। দেখো, একটা রাজ্যের রাজনৈতিক বিদরাও যদি এরকম ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত আর একটা সাধারণ নিডিঘরের মেয়ে তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে সে মানুষের সেবা করতে চায়, মানুষের সেবা যাতে করতে পারে সেই মেয়েটার স্বপ্ন তার কর্মস্থলে মিটিয়ে দেওয়া হলো। তো মেয়েটার উপরে সেই রাতে তারপরে মেয়েটাকে টার্গেট ওরা অনেক আগে করে রেখেছিল এবং এই মেয়েটার কাম তামাম করবে বলে ওরা প্রি প্ল্যান অনেক আগে থেকেই করছিল। এর ভিতরে জড়িত পুলিশ আধিকারিকরাও আছে। কারণ এই যে কালকে অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করার মূল কারণই হচ্ছে এভিডেন্স নষ্ট করা। কারণ যেটা কলকাতা পুলিশের একটা সুনাম, যেগুলো বেসিক মানে আমরা জানি, দেখো আমরা ভিডিও করতে গেলে বেসিক বিষয়টা কন্টেন্টটাকে আমাদের জানতে হবে। জানার পর সেই কন্টেন্টটার বিষয়ে আমাদের ভালো করে অ্যানালাইজ করতে হবে। তারপর আমি কি বুঝলাম সেটা আমাকে ক্যামেরা খুলে প্রত্যেকটা মানুষকে আমার মনের কথাটা তাদের কাছে তুলে ধরতে হবে। ঠিক সেম যে কোনো অপরাধ হলে সেখানটায় প্রথমত সেই জায়গাটাকে ঘিরে দিতে হবে। কিছু ওদের বেসিক জিনিস আছে, যেমন মিলিটারি ট্রেনিং আছে, যেমন ফুটপ্রিন্টের ট্রেনিং আছে, যেমন তোমার হচ্ছে এই এভিডেন্স রক্ষা করার ট্রেনিং আছে। পুলিশে ঢুকলেই হলো না, পুলিশের চাকরি পাওয়ার আগে তোমাদের কিছু বেসিক নিয়ম যেগুলো জানতে হবে। তুমি চোরকে বুঝবা কী করে চোর, তুমি ডাকাত ধরার আগে কী করে ফাঁদ পাতবা, বা একটা ডাকাত ধরতে গেলে কখনো নিজেকেও গুলি খেতে হবে। এই যে সাহস, এই লড়াই, এই যে দৌড়ানো, চোরের পিছনে দৌড়াতে হবে এবং সেটা দৌড়াতে গেলে যে মাঠ পার করতে হয়, কত মিনিটে কত সেকেন্ডে কতটা এরিয়া তুমি পার করতে পারবা, কিভাবে তুমি পাঁচিল টপকাতে পারবা, কিভাবে, কারণ চোর তো নিশ্চয়ই তোমার সামনে ভদ্রভাবে যাবে না আর আস্তে ধীরেও হাঁটবে না। তাহলে এইগুলো ধরতে গেলে, এগুলো করতে গেলে একটা ট্রেনিং হয়। তেমনি এই বেসিক ট্রেনিং যে যখনই কোনো কেস, কোনো মার্ডার কেস হোক বা সুসাইড কেস হোক, তারটা যখনই মনে হবে যে এখানটায় কিছু ডালমেকুচ কালা মনে হচ্ছে, তখনই সেখানটায় কিছু বেসিক কাজকর্মগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হয়। এই পুলিশ আধিকারিক ওসি যে অভিজিৎ মণ্ডল যে সেই সময় টালা থানা থেকে এই ঘটনাস্থলে পৌঁছেছিল, তার কিছু নিজস্ব কাজ ছিল, যেটা হচ্ছে সেই জায়গাটাকে দ্রুত ব্যারিকেড করে দেয়া, সেই জায়গাতে কাউকে প্রবেশ না করানো এবং যখন বাথরুমটা ভাঙা হচ্ছিল সেখানটায় প্রোটেস্ট করা এবং তাদেরকে বাথরুমের ওই সব জায়গা ভাঙতে না দেয়া এবং যাতে ওই জায়গাটায় বেশি লোকজন সমাগম না হয় সেই সমস্ত দিকটা লক্ষ্য রাখা। কিন্তু
সে তো এগুলো করেনি, উপরন্তু যেগুলো এভিডেন্স ছিল সেইগুলোকেও মুছে ফেলা হয়েছে। এমনও তো জানা যাচ্ছে যে না, যেখানটায় সেমিনার হলে যেখানটায় লাশ ছিল সেখানটায় এই নোংরা কাজ হয়েছে, না অপারেশন থিয়েটার বা সেমিনার হলে, যেটা সরি সেমিনার বা ওই যে সামনে যেটা বলা যাচ্ছে যে এমার্জেন্সি রুম সেখানে হচ্ছে, না এখন ধরা হচ্ছে আরজি করে পেছন দিকে কোনো লিফট আছে, 4 তলায় ওঠার কোনো লিফটের জায়গা আছে, সেইখানটায় এই নোংরা কাজটা কমপ্লিট হয়েছে। তার মানে কতটা ভয়ঙ্কর প্রি প্ল্যান করে একটা নিরীহ মেয়ের প্রাণ নিয়ে নেওয়া হয়েছে। এবং নেওয়ার পর সেই এভিডেন্সের ভেতরে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এই অভিজিৎ মণ্ডলের কাঁধে, মানে অভিযুক্ত হয়েছে যে কেন যখন সন্দেহ হয়েছে যে এটা এরকম, তাহলে লাশটাকে কেন রাখা হয়নি যেখানটায় বা মানে মৃতের মা বাবা চাইছিল যে আমরা লাশ, বেশিরভাগ ক্ষেত্রে কি মৃতের মা বাবারাই কান্নাকাটি করে, না আমরা রাখবো না, আমরা পুড়িয়ে দেবো, কারণ আমাদের বাচ্চাকে আমরা আর কাটাছেঁড়া করতে দেবো না, সে মারা যাওয়ার পরও তার উপর কি শান্তি দেবে না ভগবান? এরকম অনেক মানুষ চায় না। যেখানটায় তিলোত্তমার মা বাবাই বলছে যে আমরা দ্বিতীয়বারও ময়না তদন্ত চাই, সেখানটায় তাকে দ্বিতীয়বার ময়না তদন্ত না মানে করার সুযোগ করে দেয়নি এই টালা থানার এই ওসি। এমনকি টালা থানাতে এদেরকে বসিয়ে রেখে ওইদিকে তিলোত্তমার লাশকে বের করে নিয়ে গেছে তার বাড়ির উদ্দেশ্যে। এবং শ্মশানে গিয়েও 2 খানা লাশ ছিল পোড়ানোর জন্যে, তাদেরকে টপকে তিলোত্তমাকে দ্রুত এবং ডোমকেও সেই সময় তাড়া দেওয়া হচ্ছিল যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অনেক ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ দায়ের হয়েছে। সেই কারণে আজকে উনারকেও জিজ্ঞাসাবাদ, আর এবং এটা উনি অনেক আগে বুঝে গেছিলেন যে উনি যখন তখন ধরা পড়বে এবং যখন তখন এরকম বিপদের মুখে পড়বে। সেই কারণে উনি চালাকি করে হচ্ছে গ্যাস অম্বল বলে হসপিটালে ভর্তি হয়েছিলেন। যে জানছেন যে যখনই সিবিআই ঢুকবে তখন তো তদন্ত করতে গেলে তো প্রথম আমাকেই ডাকবে, কারণ আমার কাছেই তো এভিডেন্সগুলো থাকার কথা, আমার কাছেই তো প্রত্যেকটা এভিডেন্সের কৈফিয়ত দিতে হবে ওদের। সেই কৈফিয়ত দেওয়ার ভয়ে উনি অসুস্থ নাটক করেছিলেন এবং অসুস্থ হয়ে উনি হসপিটালে ঘুরে বেরিয়েছিলেন। সেই সময় কিন্তু কোনো হসপিটাল ওনাকে নেননি। সেটা নিয়েও আমাদের তোমার হচ্ছে আমাদের যেটাকে, মানে আমার নাম নিতে কষ্ট হয় জানো, যে আমাদের সিএম, সেখানটাতেও আমাদের সিএম একটা মিটিংয়ে বলেছিল যে একটা ভালো ওসি যে হচ্ছে আমাদের সবাইকে রক্ষা করে, যেটা প্রশাসনিক কাজ করে, যে তো প্রত্যেককে বাঁচায় আপদে বিপদে, যে রক্ষা করবে, সেই মানুষটা এত বড় অসুখ, শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ হওয়াতে তাকে কোনো হসপিটাল ভর্তি নিচ্ছিল না, এবং কেন নেওয়া হয়নি এবং কোন কোন হসপিটাল নেয়নি তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার ব্যবস্থা হচ্ছিল। যাই হোক, যেখানটাই হোক এক জায়গায় বলে উপর মহলের লোকের ফোন পেয়ে কোনো এক বেসরকারি নার্সিংহোম বা হসপিটাল ভর্তি নিয়েছে, সেখানটায় ট্রিটমেন্ট করছে এবং সেখানে বেশ কিছু সিসিটিভি ফুটেজ বাইরে বেরিয়েছে যে দেখা গেছে সেখানে বসে উনি টাইম কাটাচ্ছে, টাইম পাস করছে। অবশ্যই যদি আমি সেটা পারি অবশ্যই এখানটায় দিয়ে দেবো। তো সেইখানে সিএমও বলছে যে একজন ভালো সরকারি আধিকারিককে ভর্তি নেয়নি এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এই হসপিটালে, তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে। দেখো, একটা মেয়েকে মেরে ফেলে সেই মেয়েটার বিচার পেল না, সেই মেয়েটার কোনো ব্যবস্থা হলো না, একটা সরকারি চাকরিরত চাকরিরত একটা মেয়ে, যে মেয়েটার অন ডিউটি থাকাকালীন মৃত্যু হয়েছে, তার না খোঁজ না খবর, না তার প্রতি সহানুভূতি, কিন্তু ওনার সহানুভূতি এই দুষ্কৃতীদের প্রতি প্রচণ্ড। তো যাই হোক, সেখান থেকে যায় এখন মোটামুটি যখন সুস্থ হয়েছে তখন তো প্রশ্নের মুখে তাকে আসতেই হবে যে কেন এভিডেন্সগুলো নষ্ট করা হয়েছে, আর এই এভিডেন্সগুলো কেন আপনি যত্ন করে রাখেননি। সিসিটিভি ফুটেজ প্রায় 2-3 ঘন্টার ফুটেজকে 27 মিনিট করে দেওয়া হয়েছে, এবং সেখানটায় যখন হাইকোর্টে জিজ্ঞাসা করা হয়েছিল যে সিসিটিভি ফুটেজের হয়েছে, কিছু ফুটেজ দেয়া হয়নি, সেখানে আছে সমস্ত রহস্য। এখানটায় কিন্তু সিবিআই সন্দেহ করেছে পেছনের লিফট দিয়ে যায় সন্দীপ ঘোষ, কারণ ওই সিসিটিভি ফুটেজগুলো যেখানটায় যেটুকু ফুটেজ দিয়েছে সেটুকু ফুটেজকে নিয়েই ওরা বারবার তদন্ত করার পর সিবিআই এইটুকু ওদের মানে সন্দেহ হচ্ছে যে এই
না সামনে না ইয়েতে, যত কেরামতি হয়েছে ওই পেছনের লিফটের দিকে। আর কিছু কিছু ফুটেজ দেওয়া হয়নি, সেখানে আছে সমস্ত রহস্য। 14 ঘন্টা দেরি করে এফআইআর কেন করা হলো? যে 14 ঘন্টা দেরি কেন করা হলো? যখন তো আপনারা দেখলেন এরকম অবস্থা, তাহলে তো সাথে সাথেই এফআইআরটা করা উচিত ছিল, তাই না? কিন্তু না, সেখানটাও দেরি, মানে সব কিছু সমস্ত এভিডেন্স মুছে ফেলা হচ্ছে। আচ্ছা, আমাদের সত্যিকারের এই সরকারের প্রতি আর কোনো মানুষের আস্থা আছে? না এই সরকারের প্রতি কোনো মানুষ আস্থা রাখবে? বলো তো সত্যিকারে আজকে কি অবস্থা? হ্যাঁ, একটা সাধারণ মেয়ের মৃত্যুটাকে মানে কতটা বিকৃত এরা, তোমরা ভাবো শুধু কতটা বিকৃত। এরা মেয়েটাকে মেরেছে, মারার পর সেক্স করেছে। তার মানে যা করেছে মেয়েটাকে মেরে ফেলার পর, এবং মারার জন্যে মেয়েটা যত কষ্ট পেয়েছে তত এরা আনন্দ পেয়েছে। মানে ওই মেয়েটা যে গলা টিপে ধরছে, তখন মেয়েটা যে প্রাণটা বেরিয়ে যাওয়ার জন্য যে চটপট চটপট করছে, চোখের কোণা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, সেটা ওরা দেখে আনন্দ উপভোগ করছে। কতটা বিকৃত মস্তিষ্ক এদের ভাবো। এমনকি যখন মানে এই পা দুটো হয়তো 2 দিক থেকে ধরে ওরা এমন টানাটানি, এমন টেনেছে, পা দুটো এই জয়েন্টের ওখান থেকে খুলে গেছে। পা দুটোকে পুরো ব্যান্ড করে দিয়েছে। উল্টেছে, উল্টে ওর পিঠের শিরদাঁড়ার ওপর দিয়ে হেঁটে গেছে বুট জুতো পরে। এবং সেইখানে যে মেয়েটি পোস্টমর্টম করতে এসেছিল, সেই মেয়েটিকে যে এক লেডি ডাক্তার, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে আপনি কেন 4টের পর এই ময়নাতদন্ত করেছেন, তখন সেই পোস্টমর্টমটা কেন করলেন, সেখানটায় ওই লেডি ডাক্তার বলেছে যে আমি বারণ করেছিলাম এবং বারবার বলেছিলাম যে 4টের পর যদি ময়নাতদন্ত করতে হয় তাহলে স্পেশাল হচ্ছে লিখিত আনতে হবে, এবং ওপর মহলের মানে বড় অফিসারদের কাছ থেকে লিখিত আনতে হবে, তবেই হবে। তখন কিন্তু এই টালা থানার ওসি ওই নার্সকে ধমকায়, নার্স না ডাক্তারকে ধমকায়, চমকায়, ভয় দেখায়। এবং ওই ইয়েতেও ছিল কে, দেবাশিস সোম, যে ময়নাতদন্তের সময় দেবাশিস সোমকে, দেবাশিস সোমও হচ্ছে সন্দীপ ঘোষের নিকট, একদম সব ক্লোজ ফ্রেন্ড। দেখো সব চড়ে চড়ে সব মাস্তুতো ভাই বোন, পিসি, কাকা, জেঠুতে ভরে গেছে এই মানে এই আরজি কর বা এই স্বাস্থ্যকেন্দ্রটা, স্বাস্থ্যের ব্যবস্থাটা। তাহলে সে জায়গায় কী করে পাবে, কী করে পাবে মানুষ ভালো চিকিৎসা, কী করে পাবে মানুষ? মানে কতটা ভয়ঙ্কর খেলা। অভিযোগ ওই যে তোমার হচ্ছে অভিজিৎ মণ্ডলের এভিডেন্স ট্যাম্পারিং করতে হয়েছে কেস ডায়েরি, যখন কলকাতা পুলিশ তদন্তে বিন্দুমাত্র গাফিলতি হয়নি, খুব ভালো করে তদন্ত করেছে। যখন হচ্ছে বিনীত গোয়েল আমাদের জজ মানে সুপ্রিম কোর্টে বলছিলেন যে ময়নাতদন্ত বলছি যে কলকাতা পুলিশ তদন্তে বিন্দুমাত্র গাফিলতি করেনি, খুব ভালো করে তদন্ত করেছে। সেখানে যখন কেস ডায়েরি নিয়ে ঘাটাঘাটি শুরু করলো সিবিআই, সেখানে ধরা পড়লো মারাত্মক মারাত্মক ভুল। কলকাতা পুলিশ এত সাধারণ ভুলগুলো কি করে করতে পারে, সেখান থেকেই সন্দেহের দানা বেঁধেছে। এইগুলো ভুল নয়, এগুলো হচ্ছে ইচ্ছাকৃত ভুল। এটা নজরে পড়েছে তোমার হচ্ছে সীমা কি পাহুজা, সীমা পাহুজার চোখে। এবং সীমা পাহুজা প্রথম দিন থেকেই মানে সন্দেহ এই সন্দীপ ঘোষ, আর প্রথম দিন থেকেই বলছে কি ঠিক সন্দীপ ঘোষের এই গাড়ি সমস্ত উত্তর দেবে, আর সন্দীপ ঘোষের ড্রাইভার সমস্ত উত্তর দেবে, কিন্তু ধীরে ধীরে। তাই প্রথম দিকে যেই তদন্তগুলো হলো সেটা হচ্ছে সন্দীপ ঘোষ কী কী কুকীর্তিতে জড়িত আছে সেটাকে খুঁজে বের করলো। সেই জন্য প্রথমবার যখন সিবিআই কাস্টাডিতে নিয়েছিল তখন ছিল তোমার হচ্ছে এই অর্থ দুর্নীতি কাণ্ডে। এবার সেকেন্ড বার যখন নেওয়া হলো, এইবার হচ্ছে তিলোত্তমার মৃত্যু এবং মার্ডার কেসের ইয়েতে। মানে কতটা ক্রিমিনাল এরা, মানে সাধারণভাবে কোনো রকমের, মানে আমি শুধু ভাবছি এর সামনে দিয়ে যে মানুষ, তার জন্য কেমন ভেদা মাছ যেন এমন ভাব দেখায়, ভাজা মাছ উল্টে খেতে যায়, এবং নিজের মুখটাকে একবারে তালা চাবি মেরে রেখেছে, চুপ চুপ, সাইলেন্ট কিলার। এ মরা মানুষের ওপরে সেক্স করে, তার মানে এরা কত বড় খতরনাক। এবং এই মানুষটাকে মেরে ফেলার জন্য কীভাবে লোক হায়ার করে, মেয়েটাকে মেরেছে, মারার পর ওর উপর সেক্স করেছে, তারপর ওখানে বসে পার্টি করেছে, এবং এই লাশটাকে কী করে ঠিকানা দেবে
সে তার জন্যে প্ল্যানিং করেছে এবং বড় বড় মাথাদের ওপরে মানে মাথাদেরকে নিয়ে বড় প্লটিং করেছে। আমার মনে হয় না দিদি আর নিজেকে বাঁচাতে পারবে, কারণ দিদি কতটা সৎ আমি জানি না, কিন্তু দিদির আশেপাশে যারা রয়েছে তারা একটাও সৎ না, এবং দিদি বেশ ভালো মতন একটা বড় সড়ো গর্তের মধ্যে পড়েছে, যেখান থেকে দিদি ভাই আর উপরে উঠতে পারবে না, কোনো মতেই না। কারণ এখানটায় একটার পর একটা খুলবে পর্দা, রহস্য একটার পর একটা খুলবে। এবার তো তু তো গ্যাব রে বেটা সন্দীপ। সঞ্জয় জাস্ট ফর একটা সাইকো, ও একটা মানে সাইকো আর হচ্ছে পিচাইসরা, ওই জন্য ওকে ওই মরার উপরে রেপ করতে বলেছে, ও করে নিয়েছে, ব্যাস। ওর কাজ যেটুকু ওকে দিয়েছিল সেটুকু, তারপরে বলেছিল তুই ঢুকে যা, তোকে বের করার দায়িত্ব আমার, এবং সিএমের হাত যখন তোর মাথায় আছে তোর কিচ্ছু হবে না। সন্দীপ ঘোষ মানে বডিগার্ড নিয়ে ঘুরতো, তার আবার চোপা, সবই আমরা দেখেছি, সবই আমরা জানি, সবই তোমরা জানো, কিন্তু আমি তোমাদেরকে এইটুকুই বলবো, বিকৃত মস্তিষ্কের মানে আমরা জীবনে এরকম শুনিনি যে এইরকম বিকৃত মস্তিষ্ক, যে মেরে ফেলে সেই মরার উপরে সেক্স করে, এবং এর সেক্স তখনই এর মানে আত্মার তৃপ্তি হয় যখন সেই মেয়েটি কষ্ট পায়, মেয়েটিকে খামচানো, কামড়ানো, এবং তোমার হচ্ছে রক্ত বের করে দেয়া, এবং বিকৃত থেকে বিকৃতভাবে মেলামেশা করতে ভালোবাসে। কষ্টদায়কভাবে সেলস করা একজন ছি 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 রূপান্তর রূপান্তর কামীদের ওপর কী করতেন, মানে রূপান্তর যারা নিজেদের লিঙ্গ চেঞ্জ করেছে, এইসব রূপান্তর কামী মানে হয়তো থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি, তাদের ওপর এইসব ধরনের মেয়েদেরকে খুঁজতো, যারা ছেলে থেকে মেয়ে হয়েছে, মেয়ে থেকে ছেলে হয়েছে, ছেলেদেরকে এই সন্দীপ ঘোষের মোবাইলের মধ্যে না ল্যাপটপের মধ্যে পাওয়া গেছে যে যত পুরুষে নোংরামি করে সেই সব ভিডিও ফুটেজ। এই মানুষ যদি এত বড় একটা পোস্টে থাকে, তাহলে নিচের মানুষগুলোকে কীভাবে, কত মেয়েকে তাহলে মেরেছে ভাবো তো, ওই হসপিটালে কত মেয়েকে মেরে পুঁতে দিয়েছে, কত মেয়েকে শেষ করে দিয়েছে, কত মেয়েকে এইরকম করেছে, হয়তো তাদের বাবা মা এইটুকু আওয়াজ তুলতেই পারেনি। এই রূপান্তরী কামীদের এরা কিন্তু তখন অভিযোগ দায়ের করতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ এই যে বেশ উঁচু পদের একজন মানুষ সন্দীপ ঘোষ, যে এর বিরুদ্ধে অভিযোগ করলে কেউ কোনো মানে করবে না, বরং যে অভিযোগ করতে যেত তাকেই হয়তো মার্ডার করে দিত, সেই ভয়ে তারা অভিযোগ করেনি, তাদের কাছে তাদের প্রাণটা প্রিয়। শুধু ভাবো। যাই হোক, এটুকু জানলাম, এটুকু তোমাদের কাছে জানালাম, কারণ এটা একটা পরিকল্পিত খুন, এটা কখনোই হতে পারে না সুইসাইড, কারণ তিলোত্তমার মা বাবা প্রথম দিনই বলেছিল অসম্ভব ব্যাপার, নিশ্চয়ই রাতে মা বাবা মেয়ের সাথে কথা হয়েছে, সেখানে মেয়ের সুসাইড করার মতো কোনো রকমের কোনো স্কোপ নেই, কোনো নেই, ইস্যুই নেই যে সুসাইড কেন করতে যাবে আমার মেয়ে। দিব্যি খাওয়া দাওয়া করেছে, দিব্যি কথা বলেছে, দিব্যি করেছে, হয়তো জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো হতে পারে, কিন্তু মেয়ে সুসাইড করবে? প্রথম কলগুলোতেও রহস্যজনক। আজকে আমি সত্যিই স্যালুট জানাচ্ছি, এই যে প্রত্যেকটাকে মানুষকে স্যালুট জানাচ্ছি, এই রিপোর্টিং মানুষ এরাও যেভাবে রিপোর্টিং করেছে না, ওদেরকে উত্তর দিতে বিনীত গোয়েলের পুরো ইয়েদেরকে উত্তর দিতে বাধ্য করেছে, আর মিথ্যে যতবারই উত্তর দিয়েছে ততবারই মিথ্যের জাল বুনেছে, আর ওই মিথ্যের জালে জালে এরা জর্জরিত হয়ে আজকে সিবিআইয়ের হাতে খাপাত করে ধরতে পেরেছে। যাই হোক, আমরা জানি সত্যির বিচার হবেই, সত্যের জয় হবেই, আর যেভাবে সারা বিশ্বের লোক এগিয়ে এসেছে, যেভাবে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে কন্টিনিউ, তিলোত্তমা এবার বিচার পাবেই পাবে, অবশ্যই পাবে। তাহলে ভিডিওটা এইটুকুই রাখলাম। সবাই তিলোত্তমার আত্মার শান্তি কামনা করো, এবং উই ওয়ান্ট জাস্টিস অন্তপক্ষে লিখো, এটা আমাদের তিলোত্তমার আত্মার শান্তির জন্যে।